গুড ইভিনিং সকলে। আজকে আমি থ্যাংক ইউ সুচরিতা। আজকে আমি একটা গল্প বলবো, যেটা তোমার সাউথ কোরিয়ান একটা গল্প। আর বাকি যে দুটো গল্প বলবো, একটা হচ্ছে যে তনু যখন লাস্ট টাইম গল্প বলেছিল তখন একটা ঢিল মারার গল্প তনু বলছিল, বা ভূতে ঢিল বা পাথর যাই মারছিল। তো আমি বলেছিলাম যে আমার সাথে দিল্লিতে এরকম হয়েছিল, সেটা আমি অনেক দিন আগে গল্পটা বলেছিলাম। তো আজকে সেটা রিভিজিট করব। তো তোমরা যদি এই গল্পটা আগে শুনে থাকো তো সরি, বাট যদি ভালো লাগে আর একবার শুনো, আমি একটু নতুন করে গল্পটা বলবো। ওকে, তো আমি প্রথমে যেটা বলবো সেটা সাউথ কোরিয়ান একটা গল্প। এটা আমি আমার সাথে কাজ করে মানে আমি একজনকে চিনি যিনি সাউথ কোরিয়ান, তার কাছ থেকে শুনেছি। এবার সেটা ওনার কারুর মানে আত্মীয় স্বজন কারুর গল্প নয়, এটা ওদের ওখানে একটা কোনো প্রোগ্রাম হয় যেখানে এরকম ধরনের সুপার ন্যাচারাল গল্পর প্রোগ্রাম হয়। ওদের একটা বলতে পারো ওদের টেলিভিশনে আমাদের যেরকম দূরদর্শন আছে, বা মানে আমাদের যেরকম ন্যাশনাল চ্যানেল আছে, সেরকম ওদের একটা ন্যাশনাল চ্যানেল আছে। সেই ন্যাশনাল চ্যানেলে এই এরকম মানে সুপার ন্যাচারাল নিয়ে গল্প টল্প হয়। সেখানে 2022-এ ও এই গল্পটা শুনেছিল, এবং যার সাথে হয়েছিল সে এসছিল গল্পটা বলতে, মহিলা একজন। তো সে গল্পটা ও আমাকে বলেছে আমি তোমাদেরকে শোনাচ্ছি। সো বেসিক্যালি এটা কোনো কারুর আত্মীয় বা কিছু না, বাট এটা একটা পার্টিকুলার গল্প যেটা ও শুনেছিল। গল্পটা ভীষণ ইন্টারেস্টিং, তো সেই গল্পটা তোমাদেরকে বলছি। সো গল্পটা হচ্ছে এই যে 2011 সালে 15ই ফেব্রুয়ারি একটি মেয়ে, মানে ধরো বছর 30-এর একটি মেয়ে, যে ফিজিসিস্ট বাই প্রফেশন, মানে সায়েন্টিস্ট। তার নাম হচ্ছে উনহি। উনহি আম, মানে উনহির মার সাথে থাকতো। আম, ওরা এক্স্যাক্টলি জায়গাটা বলেনি, বাট মোরলেস একটা বেসিক আইডিয়া তোমাদেরকে আমি গল্পের পরে বলবো, মানে গল্পটা বলার পরে বলবো। তো যে সেই জায়গাটাতে ও কাজ করতো এবং ওর মার সাথে থাকতো। এবার উনি যেখানে কাজ করতো, ওর যে অফিস ছিল, সেখান থেকে ওর বাড়িটা যেতে গেলে বেশ অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, যেরকম আমাদের সকলেরই হয়। ধরো বাড়ি একটা জায়গায়, অফিস একটু দূরে, ঘন্টা খানেক মতো লাগে, ইত্যাদি ইত্যাদি, হাইওয়ে দিয়ে যেতে হয় আলাদা আলাদা। হ্যালো উর্মিদি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি ঘুমাচ্ছিলে? সরি। সো উনহির বাড়িতে যেতে গেলে মানে একটা হাইওয়ে দিয়ে গেলে অনেকটা রাস্তা ড্রাইভ করতে হয় ওকে, কিন্তু ও যদি একটা পাহাড়ের মধ্যে একটা ঘোরানো রাস্তা আছে, সেটা দিয়ে যদি ও যায় সেটা একটু শর্টকাট হয় এবং খালিও থাকে। ওই রাস্তাটা জেনারেলি খুব বেশি ভিড় হয়, মানে খুব বেশি কেন, ভিড় হয় না। কিন্তু যাই মানে রাস্তাটা ইজ নট সামথিং দ্যাট ও খুব ভালো করে চেনে, মানে ওকে টিপিএস দিয়ে যেতে হয়। হাইওয়েটা যেরকম ও জানে, সোজা গেলে বাড়ি পৌঁছে যাবে, এরকম একটা ব্যাপার। তো একদিনকে সন্ধেবেলা, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 2011 সালে উনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। তো বাড়ি ফিরতে ফিরতে ও যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু বুঝতেই পারছো যে আমাদের দিল্লিতে যেরকম থাকে, সাউথ কোরিয়াতে ওই জায়গাটাতে মানে ফেব্রুয়ারি মাসে খুব ঠান্ডা, এবং তার সাথে ডেন্স ফগ, যেহেতু একটু পাহাড়ি জায়গা, খুব ডেন্স ফগ ছিল। এবং সেদিনকার ফগটা যেন একটু বেশি রকম ফগ ছিল। তো বেশ ও সাবধানে গাড়ি চালাচ্ছিল, জিপিএসটা অন করে গাড়ি চালাচ্ছিল, এরকম না যে উইদাউট জিপিএস গাড়ি চালাচ্ছিল। আমার গুগল আমাকে বলছিল ইফ আই এম স্টিল ইন দ্য কল, সো আই হ্যাভ টু বি দেয়ার অ্যান্ড হিয়ার অ্যাট দ্য সেম টাইম, সরি গাইজ। সো যাই হোক, তো গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালাতে চালাতে হঠাৎ ওর না মনে হয়, মানে ওর হঠাৎ মনে হয় যে ও যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, মানে ও তো মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে যায়, এবং রাস্তাটা কি অ্যাসফল্ট বা কংক্রিটের বানানো রাস্তা হয়। ওর মনে হলো যে ও হঠাৎ একটা একটা অজানা অচেনা পরিবেশের মধ্যে চলে এসছে। হ্যাঁ, এবং ওর গাড়ির নিচে যে রাস্তাটা, সেই রাস্তাটাও আর পাকা রাস্তা নয়,
আনপেভড রাস্তা। তো ও একটু অবাক হয়ে গেল। জিপিএস কিন্তু তখনও বলে যাচ্ছে ওকে ডাইরেকশন, লেফট রাইট হোয়াট এভার যা বলে যাচ্ছে। তো ও গাড়িটা, কিন্তু ওর মনে তখন একটু একটু করে চিন্তা হতে শুরু করলো যে আমি ভুল, মানে কোথাও কোনো টার্নিং মিস করেছি। মানে হয় না অনেক সময় জিপিএস এর টার্নিং মিস করলে পরে তুমি একটু অন্য জায়গায় চলে যেতে পারো, কিন্তু তাহলে তো জিপিএস রিক্যালকুলেটিং বলে, রিক্যালকুলেটিং বলছে না, কি ব্যাপার। এরম করতে করতে ও একটা জায়গায় এসে মানে ও তুমি গাড়ি চালাচ্ছ, তো গাড়ি চালাতে চালাতে তুমি সামনেটা মোটামুটি দেখতে পাচ্ছ। তো খানিকটা দূরে, মানে ওর মনে হচ্ছে একটু দূরে গিয়ে ও মানে দেখছে যে আর কোনো রাস্তা নেই, এমনিতে কোনো লাইট নেই ওখানে, সন্ধেবেলা, মানে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই, মানে সামনে জল, একটা বিশাল একটা বড় ওয়াটার বডি বা রেজারভয়ের মতন একটা কালো কুচকুচে একটা জল, মানে জল। কিন্তু জিপিএস কিন্তু ওকে তখন বলছে যে টার্ন লেফট, টার্ন লেফট। আর ও মানে স্টিয়ারিং হুইলটা ঘোরাতে গিয়ে বুঝতে পারছে যে ও যদি গাড়িটা বাঁ দিকে ঘোরায়, ও ডেফিনেটলি, মানে ও আর কোনো রাস্তা পাচ্ছে না, মানে ও হয়তো জলের মধ্যে চলে যেতে পারে। সো ও গাড়িটাকে বন্ধ করে, বন্ধ করে দরজা খুলে নামে, নেমে দেখে যে ও যা ভেবেছিল ঠিক। ও যেখানে পৌঁছেছে সেখান থেকে একটু ঢালু হয় নাম, মানে ও যদি বাঁ দিকে ব্যাকে তাহলে একদম জলের মধ্যে ওর গাড়িটা নেমে যেত। একটা খুব ইরি ফিলিং হয় ওর, মানে মানে হঠাৎ তোমার একটা জায়গায় পৌঁছে গেছো যেখানটাতে কোনো আওয়াজ নেই, যেখানে কোনো লাইট নেই, যেখানে কিচ্ছু নেই, সেরকম একটা জায়গায় ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওর হঠাৎ একটা গায়ের মধ্যে একটা শিভারিং বা একটা ইয়ে হয় না, শিহরণ হয়, সেরকম ওর হয়েছে। তখন ও আবার তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ও গাড়িটাকে রিভার্স করতে শুরু করেছে, কিন্তু তখনও কিন্তু গাড়িটা ওকে বলে যাচ্ছে টার্ন লেফট, টার্ন লেফট, টার্ন লেফট। তো যাই হোক ও গাড়িটাকে রিভার্স করেছে, রিভার্স করে আবার যেদিক থেকে এসেছিল সেই দিকে গাড়িটাকে মানে গাড়িটা মুড়ে দিয়েছে। তখন জিপিএস বলে যাচ্ছে রিক্যালকুলেটিং, রিক্যালকুলেটিং, রিক্যালকুলেটিং বলে যাচ্ছে, কিন্তু রিক্যালকুলেট করতে পারছে না কিন্তু জিপিএস। তো তখন ও একটু মানে ভীষণ ইরিটেটিং লাগে যদি তুমি ড্রাইভ করো আর গাড়ি যদি ওরকম বলতে থাকে, তো ওটাকে অফ করে দিয়েছে, করে ওর নিজের মতনই চালাচ্ছে। এবার চালাতে চালাতে ওর মনে হচ্ছে বেশ অনেকটা সময় চলে যাওয়ার পরে ও আবার ওই ফ্যামিলিয়ার রাস্তাটা, যেটা তোমার ওই পাহাড়ি ঘোরানো রাস্তা, সেই রাস্তাটার ওপরে গিয়ে পড়েছে। কারণ গাড়ি যখন চালাবে তোমার টায়ারটা কার ওপর দিয়ে যাচ্ছে তুমি মোটামুটি বুঝতে পারবে গাড়িতে, তুমি যদি গাড়ি চালাও বা গাড়ির পেছনে, মানে তুমি যদি প্যাসেঞ্জারও হও বুঝতে পারবে। এবার ও উঠে গেছে। এবার যখন ওই রাস্তাটা পেয়েছে, ওই মাউন্টেন রোডটা যেটা দিয়ে ও বাড়ি যাচ্ছে, সেটা যখন ও পেয়েছে তখন ওর একটু ভয়ও লাগেছে, একটু স্বস্তিও লেগেছে, যে ওর মনে হয়েছে যে আজকে আমি হয়তো জলের মধ্যে ডুবে যেতাম, মানে আর ওই জলটাও, যা জলটাকে দেখেছিল সেই জলটা এমন কালো, মানে ও মানে এই পার থেকে দাঁড়িয়ে ওই পার দেখা যাচ্ছে না, মানে অ্যাটলিস্ট ও রাত্রিবেলা তো ও দেখতে পাচ্ছিল না। আর ওর মনে হচ্ছিল যে মানে জলটা একদম কিরকম সর্বগ্রাসী টাইপের একটা ব্যাপার, আর জলটার মধ্যে কিরকম ছোট 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 একটু বুদ 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 করে কিছু একটা হচ্ছিল, মানে ওর মনে হয়েছিল এগুলো। তো রাস্তাটাতে উঠে প্রথমে ওর মাকে ফোন করেছে, মাকে ফোন করেছে, ফোন করে মাকে বলছে যে মা জানো আজকে কি হয়েছিল, এরকম আমি কোথাও একটা ভুল রাস্তায় চলে গেছিলাম, প্রায় জলের মধ্যে নেমে গেছিলাম, আজকে খুব সাংঘাতিক অবস্থা হতো। তখন ওর মা ওকে বলেছে যে তোকে তো অনেকবার বলেছি যে ওই রাস্তা দিয়ে তুই যাবি না, ওই রাস্তাটা ভালো না, তুই কেন আমার কথা শুনিস না, হাইওয়ে দিয়ে আয়, বেশিক্ষণ লাগবে বাট অ্যাটলিস্ট সেফলি পৌঁছে যাবি, কেন আসছিলি ওই রাস্তা দিয়ে, কেন গেছিলি তুই ওই রাস্তা দিয়ে। তখন ওর ওর একটু, তখন ওর মানে ও ড্রাইভ করে বাড়ি ফিরছে, তো তখন মা বারবার এরকম কেন গেছিলি কেন গেছিলি বলছে, তো ওর একটু মানে আরও ভয় ভয় করছে। তখন ও তাড়াতাড়ি কথাটাকে ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিয়ে মাকে বলে যে আচ্ছা 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 ঠিক আছে, তো আজকে তুমি কি করলে, আমি তো তোমাকে সারাদিনে ফোন করতে পারিনি, তুমি আজকে কি করলে। তখন ওর মা বলে জানিস তো আজকে আমি লাঞ্চে বেরিয়েছিলাম, আমার কিছু আমার বন্ধুদের সাথে, তো ওদের নাম বলেছে, বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, আর জানিস তোর বন্ধু সি ইউন আছে, ওর মা আমাদেরকে খাইয়েছে, ওর মা আমাদেরকে খাইয়েছে, কারণ সি ইউন চাকরি পেয়েছে, এবার প্রথম মাইনে পেয়েছে, তো আমাদেরকে খাইয়েছে সি ইউনের মা। এই কথাটা শোনার পরে না ইউন হি একদম অবাক হয়ে যায়, মানে শি ইজ অ্যাট লস অফ ওয়ার্ডস। কারণ ইউ
ইহুন জানে যে সিউনের মা, মানে ওর বন্ধুর মা 3 বছর আগে মারা গেছে। সে কি করে খাওয়ালো ওর মাকে? তখন ও বলছে, মা, সিউনের মা তো 2008 সালে মারা গেছে, উনি কি করে খাওয়ালেন তোমাদেরকে? এইটা শোনার পরে না, ওর মার দিক থেকে ফোনটা একদম সাইলেন্ট হয়ে গেছে, মানে কোনো কথা শোনা যাচ্ছে না। ও যতবার বলছে, মা, মা, কিছু বলছো না কেন, কিন্তু ও কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না ওই দিক থেকে, শুধু মানে ওর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজটা পাচ্ছে ফোনে, কিন্তু ওর মার দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছে না। মানে গোটা জিনিসটা ওর কাছে আরও বেশি একটা ভয়ঙ্কর ব্যাপার হতে, মানে ওর ওর ভেতরে যে ভয়টা একটু একটু করে কমছিল, এদিকে গাড়ি চালাচ্ছে, সেই ভয়টা একটু একটু করে বাড়তে শুরু করেছে। তখন হঠাৎ ওদিক থেকে, মানে এই আওয়াজ, মানে যখন একদম পুরো সাইলেন্ট ছিল, সেই সাইলেন্ট অবস্থা থেকে হঠাৎ একটা, মানে কেউ যদি খুব একটা কি বলবো তোমাদেরকে, কেউ যদি খুব মানে একটা স্মাইল করে, মানে একটা একটা লাফটার দেয় বা একটা হাসি আসলো, হাসলো, যে হাসিটা শুনলে তোমার মানে রক্ত জল হয়ে যাবে। খুব জোরে না, একটা একটা ভারী গলায় একটা হাসি, যেটা যেটা মোটেই অ্যামিউজ বা ভালো একটা হাসি নয়, যেটা মানে তোমাকে ব্যঙ্গ করে বা তোমাকে ভয় দেখিয়ে একটা হাসি। মানে ও হাসিটা শুনে না, ওর ফোনটাকে কেটে দিল, মানে ভয়ের চোটে ফোনটাকে সুইচ অফ করে দিল। ঠিক তখনই ওর মা ওকে কল ব্যাক করলো। তখন কল ব্যাক করে ও বলছে, মা, তোমার ওখান থেকে একটু কীরকম আওয়াজ আসছিল, একটা অদ্ভুত একটা হাসি, তুমি কি হাসছিলে মা? তুমি কি হাসছিলে? তখন হঠাৎ ওর মার গলার স্বরটা বদলে যায়, বদলে গিয়ে একটা অন্য একটা গলার স্বর ওর কাছে এসে যায়। মানে ও শুনতে পায় যে গলার স্বরটা ওকে বলে যে, তুই চলে এলি কেন রে ওখান থেকে? তোর তো সামনে যাওয়া উচিত ছিল, তুই চলে এলি কেন? এটা শুনে না উনি একদম, মানে মোটামুটি গাড়িতে ওর ব্রেক ফেল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো ফোনটাকে বন্ধ করে দেয়, আবার সুইচ অফ করে দেয়। সঙ্গে সঙ্গে ওর মার ওখান থেকে ফোন আসছে, ও ফোনটাকে বন্ধ করে, মানে গাড়ি চালাতে চালাতে এক হাতে করছে তো, বন্ধ করে দেয়। বন্ধ করার পরে আর হচ্ছে না, তখন ওর মার নাম্বারটাও ব্লক করে দেয়। ব্লক করার পরে ওর মার নাম্বার থেকে ফোন আসছে। তারপরে খানিকক্ষণ পরে ও তাকিয়ে দেখে কি, যে ফোনে তো কোনো সার্ভিস নেই। মানে ওই যে আমাদের ফোনে ওই লাইনগুলো থাকে না, যাতে বোঝা যায় যে তোমার সিগন্যাল স্ট্রেংথ কত, সেটা ওখানে দেখাচ্ছে নো সার্ভিস। শি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট শি শুড ডু। এই মতন অবস্থায় ও ফোনটা নিয়ে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়, এবং তারপরে কোনো মতে অন্ধের মতো চালাতে চালাতে বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে গেছে যখন, তো ওর ওর মানে সাংঘাতিক অবস্থা, চুল উস্কো খুস্কো, চোখ দিয়ে জল পড়েছে, ও নিজেও বুঝতে পারিনি ভয়ের চোটে। বাড়িতে পৌঁছে যায়, তখন ওর মা ওকে জিজ্ঞেস করে যে, কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে তোমার? তখন ওর মাকে সব ঘটনাটা এরকম বলতে শুরু করে। ওর মাকে বলে, তুই বাড়ি ভেতরে ঢোক, ভেতরে ঢোক, ভেতরে ঢোক, ভেতরে ঢোক, বসে ওকে জল টল খাইয়ে বলে। তখন ওর মাকে বলে যে, না রে, আমার সাথে তো তোর কোনো কথাই হয়নি, আমি তো কোনো ফোন পাইনি, তুই আমার ফোন দেখ, আমি ফোন পাইনি। তখন ও বলছে যে, আমি কিছু বুঝতে পারছি না। তোর মা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই খাওয়া দাওয়া কর, জল টল খা, খেয়ে শুয়ে পড়, চল আমি আজকে তোর সাথে শোবো, তুই একা একা শুস না। তো যাই হোক, এরকম ও ভালো করে ওর মা ওকে দুধ টুধ গরম টরম করে খাইয়ে টাইয়ে শুয়ে দিয়েছে, শুয়ে ওর মা ওর সাথে থেকেছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা উঠে গোটা জিনিসটাকে না ওর মনে হচ্ছে যে কিছু হয়নি, মানে সূর্যের আলোতে যে রাত্রিরের ভয়টা ছিল সেটা কেটে গেছে। ওর আর কোনো অস্বস্তি হচ্ছে না, ওর মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে। তোর মা বললো যে, তুই কেমন আছিস? বলে, আমি ঠিক আছি। মা বললো যে, ঠিক আছে তাহলে অফিস যাবো। এরকম অফিস যাচ্ছে, এরকম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম অফিস যাচ্ছে। যেতে যেতে ওই যে 15 তারিখে ওর মানে ইয়েটা হয়েছিল, এই গোটা জিনিসটা হয়েছিল, করতে করতে আমরা 22 তারিখে চলে এসেছি, মানে 22nd of February in 2011। তো 22 তারিখে অফিস থেকে বাড়ি ফিরছে,
আর ও ও ওই ওই ঘটনার পর থেকে ও হাইওয়ে দিয়ে যাতায়াত করে, মানে আর ওই ঘোরালো রাস্তায় ও যায় না। তো হাইওয়ে দিয়ে যাতায়াত করছে, এবার হাইওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় গিয়ে কিছু একটা ওর সঙ্গে হয়, এবং হঠাৎ চোখ, মানে এমন একটা ব্রাইট আলো ওর চোখে লাগে, যাতে চোখ ধাঁধিয়ে যায় না অনেক সময় চোখের উপরে লাইট পড়লে, তো ওরকম একটা চোখের ওপরে লাইট পড়ে এবং চোখটা ধাঁধিয়ে যায়, এবং চোখ ধাঁধিয়ে যাওয়ার পরে যখন ও মাথাটা এরকম করে নিচু করে নেয়, এবং যখন ও মাথাটা তুলে যখন চোখ খোলে, তখন দেখছে যে ও হসপিটালে, ওর মা পাশে বসে আছে। বসে ও যখন চোখ খুলেছে, ওর মা তখন হাউ হাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, মাই গড, ও মাই গড, তুই তুই দুদিন ধরে কোমাতে ছিলি, আমি তো মানে কেউ ভাবেইনি তুই বেরিয়ে আসবি কি বেরিয়ে আসবি না, কেউ বোঝাই যাচ্ছে না। মানে ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ও ট্রাফিকে, মানে একটা কার অ্যাক্সিডেন্টে ও কোমাতে চলে গেছিল। এবার আসছে আশ্চর্য ব্যাপার, ওর মার কাছ থেকেও জানতে পারে ওরা কিন্তু ফেব্রুয়ারি 22 তারিখে নেই, ওরা তখন ফেব্রুয়ারি 17 তারিখে, মানে ওর কার অ্যাক্সিডেন্টটা হয়েছে 15 তারিখে, যেদিনকে ও ওর মাকে ফোন করে ওই হাসির আওয়াজটা শুনেছিল। সেই হাসির আওয়াজটা শোনার পরে ওর হাত থেকে স্টিয়ারিং হুইলটা ঘুরে যায়, এবং অন্য দিক থেকে একটা গাড়ি আসছিল, সেখানে কন্ট্রোল না হতে পেরে দুটো গাড়ির কোলিশন হয়ে যায়, এবং ওটা হওয়ার পরে ও 15, 16, 17 দুদিন শি ওয়াজ ইন আ কোমা। 2011 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ তখন তো আসেইনি। যাই হোক, আইসিইউতে থাকে, এবং একদিন দুদিন থাকার পরে ও ঠিকঠাক, মানে শি ওয়াজন্ট হার্ট দ্যাট ব্যাডলি, তো ওকে একটা নর্মাল ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। এবার নর্মাল ওয়ার্ডে থাকার পরেও একদিন বাদে, একদিন রাত্রিবেলা ও ঘুমাচ্ছে, তখন ঘুমাতে ঘুমাতে হঠাৎ একটু ওর গায়ে একটু ঠান্ডা মতন লেগেছে, তো ও চোখটা আধা খুলেছে, আধা খুলে দেখছে যে একটা নার্স দাঁড়িয়ে আছে। তো ওখানে হসপিটালে হয় না, নার্সরা আসে, দেখাশোনা করে, বোধহয় মেডিকেশন বা চার্ট দেখতে এসেছিলো, এটাই ভেবেছে ও। তো আর কিছু করেনি, আবার ও মানে চোখটা আধা খোলা করেছিল, ওটাকে বন্ধ করে আবার একটু ঘুমিয়ে পড়েছে, কারণ অবভিয়াসলি মানে শরীরটা ভালো নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা ট্রমা থাকে। কিন্তু অস্বস্তিটা যেটা হচ্ছে যে নার্সটা কিছু কাজও করছে না, ওর কাছে ওখানখানেই দাঁড়িয়ে আছে, কোথাও যাচ্ছে না। তো ও চোখটাকে আধা খোলা করে একটু নিচের দিকে, মানে একটু নার্সটার দিকে এরকম চোখটা আধা খোলা করে একটু নিচের দিকে তাকিয়েছে, তো তাকিয়ে দেখছে নার্সটার জামা, মানে জামার নিচটা আর পাটা পুরো ভেজা, মানে চপচপ করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি জল থেকে বেরিয়ে এসছে, এবং গোটা, মানে গোটা জিনিসটা কিরম একটু যেন পুরনো পুরনো, ছেঁড়া ছেঁড়া, কিরম একটু রটেন রটেন মতন। তখন ওর ভয় লাগতে শুরু করেছে, তো আস্তে আস্তে চোখ খুলে ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে একটা ওরই বয়সে একটা মেয়ে, মেয়েটা একদম পুরো সাদা, মানে গা হাত পা পুরো একদম মানে ফটফটে সাদা যাকে বলে, মানে মরার মতন সাদা যাকে বলে, সাদা, আর চোখ দুটো টকটকে লাল। মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে, এবং তাকিয়ে থেকে ও একটা ভয়ঙ্কর গলা নিয়ে মেয়েটা ওকে বলে যে, তুমি কি জানতে চাও আমি কিভাবে মারা গেছিলাম? এটা শুনে না ইউনহি একদম, মানে ওর ভেতর থেকে একটা কিছু হয়, তো ওর হাতে যা আইভি টাইভি ছিল ছুঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে দৌড়ে গিয়ে, মানে ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে যায়, ওয়ার্ড থেকে বেরোতে গিয়ে কারোর সাথে একটা ওর আবার একটা কলিশন হয়। এই কলিশন হওয়ার পরে যখন চোখ খোলে, তখন আবার একই সিন দেখছে যে ওর মা কাঁদছে ওর ওপরে, ওর মা বলছে যে, হো 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 তো চোখ খুলেছিস, ও বাবা তুই দুদিন বাদে চোখ খুলেছিস, ও মা আমরা তো ভাবিনি, মানে সেই একই সিন যেটা ও আগে দেখেছিল। ওরা এখনও সেই 17ই ফেব্রুয়ারিতেই আছে, কিন্তু সেই আইসিইউর দিনগুলো, ওয়ার্ডের দুদিনগুলো, হোয়াট ইজ হ্যাপনিং, শি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং। কিন্তু এবারে যেটা মানে এবারে যেটা ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে যে উনি দেখলো যে ওই মেয়েটা ওর মার পেছনে দাঁড়িয়ে আছে, এই দেখে ও অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান হওয়ার পরে খানিকক্ষণ বাদে ডাক্তাররা এসে রিভাইভ করে, এবং সেখান থেকে ও আস্তে 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 অ্যাকচুয়ালি ঠিক হয়ে
দিন 3-4 পরে বাড়ি ফেরে, কিন্তু বাড়ি ফিরে ওর কোনো শান্তি ছিল না, না ওর মার না ওর, দুজনেই মানে একটা অস্থির চিত্তই ঘুরে বেড়াচ্ছে। ওর মানে ও ঠিক মতন অফিস যেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, সমস্ত কিছুর মধ্যে একটু কীরকম যেন জবু থবু হয়ে গেছে, কীরকম একটা যেন ভয় 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 ভাব। তো উনি নিজেই বলেছে যে যেহেতু সায়েন্টিস্ট বা ফিজিসিস্ট, ও কোনো সুপারন্যাচুরালি কোনোদিন বিশ্বাস করতো না, বরঞ্চ ওর মাকে একটু ইয়ার্কি মারতো যে মা হোয়াট ইজ দিস, ওয়াই আর ইউ ডুইং দিস। তখন ও মাকে একদিন বলে যে আমাকে তো একটা সামান বা ওদের ওখানে যে যারা এইসব তন্ত্রমন্ত্র করে তাদের কাছে নিয়ে যেতে, এবং ওর মা ওই সামানের কাছে বা ধরো তান্ত্রিকের কাছে নিয়ে যায়, এবং তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে বলে যে ওহো তোমরা কাকে নিয়ে এসছো, তোমরা তো সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছো। তারপরে উনি ওনার যা কাজকর্ম করার সেটা শুরু করেন করতে, এবং শুরু করার পরে উনহির চুলের মধ্যে থেকে দুটো তিনটে চুল বের করে দেন, যেটা উনহির চুল নয়, আলাদা রঙের। মানে ওই স্পিরিটটা বা ওই মেয়েটা নিজের সাথে কানেকশন করে নিয়েছিল উনহির, এবং অনেক দু একটা সেশন, 4-5টা সেশন করার পরে, এবং ওই চুলগুলোর মাথা থেকে মানে চুল থেকে সরিয়ে নেওয়ার পরে অনেকটা উনি ঠিক হয়ে যায়, এবং অবভিয়াসলি এখন ভালো আছে, কারণ ও নিজের গল্প নিজে শোনাতে এসেছিল। সো এই ব্যাপারটা যেখানে হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে, ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট, সালমোকজি। সালমোকজি বলে একটা লেক বা রিজার্ভয়ার আছে ইউসান কাউন্টিতে। ইউসান কাউন্টি হচ্ছে সিওল থেকে 2 ঘন্টার জার্নি, মানে সিওল হচ্ছে সাউথ কোরিয়ার ক্যাপিটাল, সেখান থেকে 2 ঘন্টার জার্নি। ইউসান কাউন্টিতে এটা খুব ফেমাস একটা রিজার্ভয়ার, মানে ওই জায়গাটাতে সাইকিক বা ওই জায়গাটাতে ভৌতিক ব্যাপার হয় ওখানকার লোকজন জানে, এবং কোনো একটা সময় একটি মেয়ে ওখানে মারা গেছিল, সে খুন হয়েছিল না মার্ডার মানে আত্মহত্যা করেছিল কেউ জানে না, কিন্তু ওখানে অনেক রকম মিসহ্যাপ হয়েছে। সো সেই জন্যে আমি ভাবলাম যে গল্প যখন তোমাদের শোনাচ্ছি তখন একটু জায়গাটার ছবিও দেখাই তোমাদেরকে, কি বলো? তার সঙ্গে সঙ্গে বাকি গল্পটা বলবো, বা বেশি বাকি নেই, বাট গল্পটা বলবো। সো তোমাদেরকে আমি যেটুকু ইন্টারনেটে পেয়েছি সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই 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 যে লেকটা হচ্ছে, এটা হচ্ছে সালমকজি লেক, সালমকজি বা সালমকজি, আই ডোন্ট নো হাউ দে প্রোনাউন্স, বাট আই এম প্রোনাউন্সিং লাইক দ্যাট, সালমকজি লেক। এইটাই দেখেছিল সেদিনকে উনহি, এবং দেখার পরে ওর এরকম অবস্থা হয়েছিল। তো এখানে অনেকে ফটো তুলতে যায়, অবভিয়াসলি যারা গোস্ট হান্টিং করতে যায়, এবং গিয়ে তারা অনেক মিসহ্যাপ হয়েছে, জলে পড়ে গেছে, মারা গেছে। এখানে লোকজন, ওখানকার গ্রামের যারা লোকজন আছে তারা মানা করে, যা করে, কিন্তু লোকজন তো সবসময় কথা শুনতে চায় না। তো এটাই ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো তোমাদের? সুচরিতা জিজ্ঞেস করছে বুঝলাম না, মেয়েটি তো সেদিন বাড়ি চলে এসেছিল, মার সাথে দেখা হলো, মার পাশে ঘুমালো। সুচরিতা, ওটা সমস্ত ওর কোমার মধ্যে হয়েছে, ওটা ওর স্বপ্ন দেখেছে। মানে তুমি যখন কোমাতে থাকো অনেক সময় তোমার আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়, এরকম অনেক লোক যারা কোমাতে গেছে তারা বলেছে। মানে কোমা ইজ লাইক আ ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন হাউ ইট ইজ আ ম্যাটার অফ দ্য ব্রেন। তো ওটা ওর স্বপ্নের মধ্যে দেখেছিল, বা ও একটা টাইম র্যাপের মধ্যে ঢুকেছিল কিনা ও নিজেই জানে না, কিন্তু ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল 15 তারিখে, এবং ওর জ্ঞান ফিরেছিল 17 তারিখে, এটা কনফার্মড। বাদ বাকি ও যা দেখেছে দুবার, সেটা মানে ওই যে ও যে বাড়ি এসেছিল মার সাথে টাইম স্পেন্ড করেছে সেটাও ওর মাথার মধ্যে হয়েছে বা ওর স্বপ্নের মধ্যে হয়েছে, এবং যে প্রথমবার ওই লেক মানে ওই উম্যান অফ দ্য লেককে ও দেখেছিল সেটাও কিন্তু ওর স্বপ্নের মধ্যে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার। হ্যাঁ ঠিক বলেছো, অবচেতন মনে। কেমন লাগলো তোমাদের গল্পটা? আমি একটু ওপরে গিয়ে দেখে নিই কার কার কি মিস করেছি। অমৃতা বলছে জিপিএস আমায় একবার পচা ডোবার সামনে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ অনেক সময় হয়। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী, হ্যালো।
আমার ঘাড়ের কাছে কালো যেটা আছে সেটা হচ্ছে আমার চেয়ারের হেডরেস্ট। ওকে, ঠিক আছে গাইস, এবার আমি তোমাদেরকে শোনাবো যে তনু বলেছিল আমাকে বলতে আমার দিল্লির ঘটনা, সেটা শোনাবো। তো আই উইল শেয়ার দ্য পিকচার্স অ্যান্ড আই উইল টেল ইউ দ্য স্টোরি। প্রথম স্টোরিটা যেখানে আমাদের সাথে যেটা হয়েছিল সেই গল্পটা হচ্ছে তোমার আমার বাড়ির কাছে একটা আর্কিওলজিক্যাল পার্ক আছে যার নাম হচ্ছে মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্ক। এই আর্কিওলজিক্যাল পার্কে অনেক রকম পুরনো দিনের রুইন্স আছে, হিস্টোরিক্যাল বিল্ডিংস আছে, এবং সেখানে বালবন, আমি ছবিটা শেয়ার করার আগে তোমাদেরকে একটু বলে নিই হিস্ট্রিটা। সরি যদি একটু বোর হয়ে যাও তোমরা আমাকে বলো, আই উইল স্টপ। হ্যাঁ, আজকে আমার বাচ্চারা সব চুপচাপ, কারণ অনেক মারামারি হয়েছে, অনেক ঘোরাফেরা হয়েছে, এবং অনেক আজকে সূর্য উঠেছিল সেই জন্য খেলাধুলো হয়েছে, সেই জন্য এখন এনার্জি কনজারভেশনের জন্য তারা সবাই চিত হয়ে পড়ে এসি চালিয়ে ঘুমাচ্ছেন। সো দেয়ারফোর উই ক্যান টক উইদাউট ভোবো ভোবো বো না, বলার সঙ্গে সঙ্গে তারা চলে এসছেন। যাই হোক, চিৎকার করেনি এখনো। সো লেট আস গো ব্যাক টু বালবন। সো বালবন হচ্ছেন, তোমরা নিশ্চয়ই স্লেভ ডাইনেস্টির কথা শুনেছ। ওয়ান অফ দি দিল্লি সালতানেটের 9th রুলার ছিলেন বালবন। বালবনের নাম হচ্ছে গিয়াসউদ্দিন বালবন, এবং উনি 1216 থেকে 1287 পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিলেন। বালবনের ব্যাকগ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং। উনি টার্কিক ছিলেন, তুর্কি মানে নট ফ্রম টার্কি বাট তুর্কি অরিজিন, তুর্কিক অরিজিনের ছিলেন, এবং অনেক ছোটবেলায় ওনাকে মঙ্গলরা চুরি করে বিক্রি করে দেয় টু দ্য খোয়াজাস অফ টার্কি, এবং সেখান থেকে উনি ওদের সাথে ইন্ডিয়াতে আসেন, এবং সেই ডাইনেস্টিতেই মানে সেই সময় উনি বড় হন। তোমরা ইলতুৎমিশের কথা নিশ্চয়ই শুনেছ, কুতুবউদ্দিন আইবাকের যে ইয়ে ছিলেন, স্লেভ ছিলেন। হি ওয়াজ অলসো দিল্লি সালতানেট পারসন, এবং ওনার মানে তখনকার দিনে রাজা মহারাজারা স্লেভস রাখতেন অবভিয়াসলি। সো there are very famous 40 slaves that Iltutmish had. One of them was Ghiyasuddin Balban. যাই হোক, উনি রাজত্ব যখন করেন তখন মানে যে উনি খুব যুদ্ধ টুদ্ধ করেছিলেন এরকম নয়, বাট মোটামুটি একটা ভালো রাজত্ব করেছিলেন, মোটামুটি ভালো রিফর্মস, সিভিল রিফর্মস ইত্যাদি ইত্যাদি করেছিলেন। এবং ওনার 3 ছেলে ছিল, তার মধ্যে একজন ছেলে মঙ্গলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, একজন ছেলে কোনোদিন দিল্লি সালতানাতে বসতে চায়নি, সে বেঙ্গলের নবাব ছিল বা রাজা ছিল, এবং তার 3rd ছেলে কিছুদিনের জন্য উনি মারা যাওয়ার পরে রাজত্ব করেছিলেন। সো বালবন আর বালবনের যে মানে বড় ছেলে মুহাম্মদ খান, তাদের টুম্ব আছে মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্ক। এবার তোমাদেরকে সেটা দেখাই, ওকে? তাহলে তোমাদের গল্পটা শুনতে সুবিধা হবে যখন আমি বলবো তোমাদের। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? আমাকে মেসেজ করে জানাও। আমি তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়ান অফ দি আর্চেস, এবং তারপরে এইটা হচ্ছে রাস্তা বালবন টুমে যাওয়ার জন্যে। তোমরা এটা জায়গাটা দেখতে পাচ্ছ? সকলে দেখতে পাচ্ছ? আমাকে প্লিজ একটু মেসেজ করো, করে বলো যে তোমরা দেখতে পাচ্ছ। ইতিহাস পড়বো না গীতাদি বলছে। গীতাদি সরি, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, খুব বেশি ইতিহাস তোমাদেরকে বলবো না, ডোন্ট ওয়ারি, আমি নট গোয়িং টু বোর ইউ। এবং এখান থেকে আমরা দিস ইজ বালবনস টুম্ব। এটা এখন অন্যরকম হয়ে গেছে, এটা কিছুদিন আগেকার ছবি, কিন্তু এটাতে রেনোভেশন হয়েছে। এটা হচ্ছে বালবনস টুম্ব। আমরা এই জায়গাটাতে গেছিলাম। আমরা মাঝে মাঝে কি করি, শীতের দিনে এই সব জায়গায় ঘুরতে যাই।
খুব আমরা মোটামুটি বন্ধুদের মধ্যে এবং নির্বাণ আমরা সব খুব হিস্ট্রি পছন্দ করি, তো দিল্লিতে খুব হিস্টোরিক্যাল জায়গায় বেড়ানো যেতে পারে। সো আমরা এই জায়গাটাতে গেছিলাম, এবং তনু রেফারেন্সের জন্যও তোমাকে বলছি যে আমরা যে ঢেলা খেয়েছিলাম সেটা এই জায়গাটাতে। সো এই যে টুমটা তোমরা দেখছো, এটা হচ্ছে বালবন্স টুম। ওর ছেলের টুমটা একটু অন্যদিকে আছে। তো এইখানটাতে, এই জায়গাটাতে, মানে এটা ছবিতে দেখছো, এটাতে গেলে পরে জায়গাটা মানে বুঝতে পারবে অনেক বড় পরিসর। এই জায়গাটাতে আমরা বেড়াতে গেছিলাম, তখন এখানে রেনোভেশনের কাজ শুরু হয়নি, এবং এখানে তখন তোমার আরও মানে অনেক দিন আগেকার কথা বলছি আমি তোমাকে, প্রায় ধরো তোমাদের বলছি এটা প্রায় 15-17 বছর আগেকার কথা বলছি। তখন মেহরৌলি আর্কিওলজিক্যাল পার্কে কেউ যেতই না, মানে সেরকম লোকজন এত মানে কুতুব মিনার অব্দি আসতো, কিন্তু তারপরে যেটা মেহরৌলি যে আর্কিওলজিক্যাল পার্ক আছে, এখন খুব কম লোক জানতো বা আসতো না। তো দুপুরবেলার দিকটাতে মানে বেশ খালি থাকতো জায়গাটা, এবং একটু ভয় ভয়ও লাগে জায়গাটাতে, কারণ তখন একদম লোকজন আসা যাওয়া করতো না, তো মানে খারাপ লোকও থাকতে পারে। সো যাই হোক, আমরা গেছি। আমরা ঠিক করেছিলাম যে 10:30-11টার সময় যাব, এবং 12টা-12:30টার মধ্যে বা 1টার মধ্যে চলে আসবো, কারণ শীতের দিনে তো 12টা-12:30 অবধি 1টা অবধি ভালো রোদ্দুর থাকে, তখন বেশ সুন্দর লাগে, রোদ্দুরটা বেশ ভালো লাগে। তো আমরা গেছি ওখানে, গিয়ে বালবন টুমটা দেখছি ঘুরে ফিরে। আর এই ভীষণ পাথুরে জায়গা, মানে গোটা মেঝেটা হচ্ছে তোমার এবড়ো খেবড়ো জায়গা, সেই জন্য একটু একটু সাবধানে হাঁটাচলা করতে হয়, আর এই সমস্ত ভাঙা স্ট্রাকচার পাশাপাশি। যেরকম হাঁটাচলা করতে করতে হঠাৎ মানে প্রথমে একটা টুপ করে একটা কিছু পড়লো, মানে তোমার সাইডে পড়লো, তুমি তখন ভাববে ও কিছু একটা পড়েছে, অনেক পাশে দেখছো গাছ টাছ আছে। সো অবভিয়াসলি এখানে তোমার এই যে তোমার পাথরের জায়গাগুলো আছে, এখানে যে তোমাদের অ্যারো দিয়ে দেখাচ্ছে এখানে গাছ টাছ আছে, এখানে পাথর আছে, তোমার মনে হবে যে পাথর টাথর পড়লো হয়তো, ইটস নট টু মাচ অফ আ প্রবলেম। তারপরে হঠাৎ ঝুঝুর করে একটা পড়লো পাশে, মানে তুমি অ্যাকচুয়ালি দেখছো, আমরা অ্যাকচুয়ালি দেখছি যে 3-4-5-6টা পাথর একসাথে একটা জায়গায় পড়ছে। তখন আমরা ভাবছি যে কি ব্যাপার, ওই দেওয়ালগুলোর পেছন দিকে কি কেউ বসে আছে ওরমভাবে ফেলছে? কিন্তু যদি দেয়াল থেকেও ফেলতে হয়, কারণ দেয়ালগুলো দেখো, দেয়াল থেকেও যদি কাউকে ছুটতে হয়, দেয়ালের ভেতর দিয়ে তো ছুটতে পারবে না, এইগুলোর ওপর দিয়ে থাকতে হবে, যেখানে তোমাদের অ্যারোগুলো দেখাচ্ছি দেখো, এখানে বসতে হবে। মানে কেউ তো এরকম, এইগুলো বেশ উঁচু উঁচু দেওয়াল, এই দেওয়ালগুলো মানে মানুষের থেকে বেশি উঁচু। তো তারপরে তারপরে ভাবলাম যে দিল্লিতে তো বাঁদরের সমস্যা আছে, গাছে বাঁদর আছে, তারা কি ইঁট ছুঁড়ছে? তো আমি মানে মানে আমার যে মানে বন্ধু গেছিল 2-4 জন, এবং অর্ক টর্ক গেছিল, ওদেরকে একটা জায়গায় করে আমি বললাম, দেখ আমি একদিকে যাচ্ছি, তোরা একদিকে গিয়ে দেখ পেছন দিকে কোনো লোক আছে কিনা, তাহলে পরে আমরা দৌড়ে পালিয়ে যাবো ওইখান থেকে। ও মা, ওইখান থেকে আমরা যখন বেরিয়ে এলাম, মানে ওখান থেকে এই যে জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই জায়গাটা থেকে বেরোতে গেলে এইখানে আসতে হয়, এই জায়গাটাতে আসতে হয়। এই জায়গা অবধি হেঁটে এসে আমি কিছু দেখতে পেলাম না, আবার এখানে চলে এলাম। ওরা বলছে যে তুই চলে যাওয়ার পরেও, মানে ওরাও ওইদিকে অন্যদিকে গেছিল, সেখান থেকেও ইট পড়েই যাচ্ছে, টুপ টুপ টুপ, কোথা থেকে ইট পড়ছে কেউ জানে, মানে অলমোস্ট অ্যাজ এফ মানে আকাশ থেকে ইট পড়ছে। হ্যাঁ, আমাদের তখন একজন ছিল যিনি মানে আমাদের মধ্যে ছিল, যিনি একটু এইসব চর্চা টর্চা করেন। তিনি বললেন যে দেখো, মনে হচ্ছে যে এখানে যারা আছে তারা চাইছে না আমরা এখানে থাকি, এখনো পর্যন্ত কোনো ইট আমাদের গায়ে লাগেনি, আমাদেরকে এখান থেকে ওরা বলছে চলে যেতে, মানে দিস ইজ আ পোলাইট ওয়ে অফ দেয়ার টেলিং কি আপনারা এখান থেকে যান, এখানে থাকবেন না, তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, কি দরকার। তো তখন আমরা বললাম ঠিক আছে, মানে আমরা তখন এত কিছু জানতাম না সুপার ন্যাচারালের ব্যাপারে, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম, মানে ওই যে বলে না যে ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, এক্স্যাক্টলি হয়েছিল আমাদের সাথে। মানে দিস ওয়াজ লাইক আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন দিস, এখনো পর্যন্ত কোনোদিন আমি এই এক্সপ্লেনেশনটা নিজেও পাইনি। মেবি সামথিং ওয়াজ দেয়ার। সো বাট মেহরৌলিতে ওই আর্কিওলজি পার্কে তোমার অনেক কিছু হয়, অনেক কিছু আছে, মানে অনেক গেলে এক্সপিরিয়েন্স হয়েছে অনেকের। তো এটা ছিল আমার ওই ওয়ান অফ দ্য দিল্লি হিস্ট্রি গল্প, যেটা মানে তনু বলেছিল বলে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গীতাদি বলছে যে 92-তে গেছিলাম, গিয়ে হারিয়ে গেছিল।
তো আর একটা এরকম, হ্যাঁ ওখানে ভূত আছে, আমি আই এম ভেরি শিওর ওখানে ভূত আছে। আম, ওখানে দিনে দুপুরে দেখা যায়। তো তোমরা যদি বলো তাহলে আমি তোমাদেরকে আর একটা গল্প শোনাতে পারি আর একটা হিস্টোরিক্যাল জায়গায়, সেটাও আমি আগে শুনিয়েছিলাম বাট হয়তো অনেকে শুনেছে অনেকে শোনোনি। সো ইটস কোয়াইট ইন্টারেস্টিং, ইট হ্যাড হ্যাপেন টু আ কলিগ অফ মাইন, এবং সেটার ছবিও আমি নিয়ে এসেছি, সেই জন্য তোমাদের সেই ছবিটা দেখিয়ে গল্পটা বলতে পারি, তাহলে তোমাদের একটা ফ্লেভার হবে জায়গাটার। বলো তো, শেয়ার করবো, 9:40 বাজে, আমি তাড়াতাড়ি করে দেবো। ইয়েস, নো, হ্যাঁ তনু, দিল্লিতে জিনের রাজত্ব, ওই জায়গাটা, ওখানে একটা মানে ওই ভেরোলি আর্কিওলজিক্যাল পার্কের ঠিক শুরুতে একটা জামালি কামালি মসজিদ আছে, যেটা নোন ফর ইট, নোন ফর দ্যাট, নোন লাইক প্রত্যেক বৃহস্পতিবার ওখানে গিয়ে লোকজন ধূপ ধুনো দিয়া দেয়, তোমার দুধ ফুদ রেখে আসে। ওটা ওই জায়গাটা মানে অনেকের এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা বলছি 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 এবং ওই জামালি কামালি মসজিদে তোমার তুমি যদি ভদ্রভাবে বিহেভ না করো, ধরো ওখানে গিয়ে যদি তুমি কিছু লেখো টেখো, বা ওখানে গিয়ে যদি তুমি গালাগালি দাও বা বাজে ভাষায় কথা বলো, তাহলে পরে অ্যাকচুয়ালি থাপ্পড় খেতে হয়, মানে পিপল হ্যাভ গট স্ল্যাপড। সো ইটস আ জামালি কামালি ইজ আ ভেরি, মানে গেলে তুমি এনার্জিটা বুঝতে পারবে, মানে ওখানে আসতে পারে দিনের বেলাতে, আমি রাত্রির বেলা, জামালি কামালিতে রাত্রিরে যাওয়া যায় না, সো জামালি কামালিতে তুমি দিনের বেলা গেলেই এনার্জিটা বুঝতে পারবে। ওকে, সো দ্য নেক্সট যেটা গল্প বলবো, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প, মানে খুব ইন্টারেস্টিং গল্প, মানে ইন্টারেস্টিং একটা জায়গা। সেই জায়গাটা হচ্ছে সিপিতে, মানে কনট প্লেসে, দের ইজ আ প্লেস কল অগ্রসেন কি বাউলি। এইটা হচ্ছে সেটার ছবি। এই ছবিটা বা এই বাউলিটা তোমরা অনেক সিনেমায় দেখে থাকবে, এটা অনেক সিনেমায় ইউজ করা হয়েছে, মানে দিস ইজ আ ভেরি পিকচারাস প্লেস। এখানে 108টা সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো এইখানে নেমে গিয়ে এইখানটাতে, যেখানে আমার অ্যারোটা তোমরা দেখতে পাচ্ছ, সেইখানে নেমে গিয়ে আরও খানিকটা নেমে গিয়ে জল, বুঝলে? এইটা হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার আগ্রাসেন্স বাউলি। এইটা হচ্ছে, দেখো তোমাদের বাউলিটার ছবি আর একবার দেখাচ্ছি, এইখানে তোমাদের ভালো করে বাউলিটার ছবি দেখাচ্ছি। এই যে এখানে জলের ছবি নেই, কিন্তু এইখানটাতে দেখো, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে কত বড়, মানে ইটস আ ভেরি ডিপ বাউলি। এবার বাউলি মানে তোমরা নিশ্চয়ই জানো স্টেপ ওয়েল বা ওয়াটার টেম্পলস, এবং এই যে স্টেপ ওয়েলটা আছে বা এই যে বাউলিটা আছে, অগ্রসেন কার নাম? অগ্রসেন হচ্ছে শ্রীরামচন্দ্রের বড় মানে ছেলে, একজন যমজ ছেলে ছিল তো ওনার, কুশ যে ছিলেন তার বংশধর, কুশের বংশধর হচ্ছে মহারাজা অগ্রসেন। এবং উনি মানে এরকম বলা মানে এরকম আছে যে তোমার উনি নর্থ ইন্ডিয়াতে আগ্রহা বলে একটি রাজত্ব করেছিলেন, মানে সকলের তো আলাদা আলাদা রাজত্ব ছিল, করেছিলেন। এবং আগরওয়াল যে কাস্ট বা আগরওয়াল যে টাইটেল তোমরা জানো, যার আন্ডারে অনেক আদার টাইটেলসও আছে, অনেক অন্য বানসাল, গার্গ, এরকম ধরনের লোকেরা, এরা সবাই আগরওয়াল কাস্ট, মানে আমাদের যেরকম মানে কাস্ট আছে সেরকম ওদের আগরওয়াল হচ্ছে একটা পার্টিকুলার কাস্ট। এই আগরওয়াল কাস্টের বলতে পারো ইনি, এনার থেকে শুরু ওই আগরওয়াল কাস্ট। এবং ওনার কুল দেবতা, মানে এই অগ্রসেনের কুল দেবতা ছিলেন মহালক্ষ্মী। এবং একজন হিস্টোরিয়ান ছিলেন যার নাম হচ্ছে সত্যকেতু বিদ্যালঙ্কার, তিনি একটি বই লিখেছিলেন, যেটাতে মানে বইটা হচ্ছে তোমার আগরওয়াল জাতি কা প্রাচীন ইতিহাস। সেখানে উনি লিখে গেছিলেন যে এই মহালক্ষ্মী যে ব্রত কথা আমরা শুনে থাকি বা ব্রত কথা আমরা যে করে থাকি বা পুজোটা যেরকমভাবে করে থাকি, সেই পুজো পদ্ধতি, তার মন্ত্র, তার ব্রত কথা মহারাজা অগ্রসেন নাকি লিখে মানে কম্পাইল করেছিলেন এবং লিখেছেন, এবং তার খবর মানে সেটা ভবিষ্য পুরাণের মধ্যে লেখা আছে। মানে
মেনশন করা আছে, এটা হচ্ছে মহারাজা অগ্রসেন। বাট অবভিয়াসলি আজকে যে তোমরা বাউলিটা দেখতে পাবে, ন্যাচারালি এটা অতদিনকার, মানে মহারাজা অগ্রসেন মানে অ্যাটলিস্ট কিছু না হলেও 2-3-4 হাজার বছর আগে উনি ছিলেন, স্টেপওয়েলটা করেছিলেন। তারপরে এটাতে নিশ্চয়ই অনেক মেরামত হয়েছে। সো যে কারেন্ট স্টেপওয়েলটা আছে বা কারেন্ট যেটা তোমার বাউলি আছে, সেটা খুব সম্ভবত তুগলাক বা লোদি ডাইনেস্টিতে ইয়ে করা হয়েছিল, রেনোভেশন করা হয়েছিল। তার কারণ হচ্ছে যে বাউলির কাছে একটা মস্ক আছে, কারণ ও তুগলক এবং লোদি ডাইনেস্টিতে এরকম টেম্পলস হাটিয়ে অনেক মস্ক হয়েছে দিল্লিতে, যেরকম তোমরা মানে টেম্পলসের জায়গায় অনেক মস্ক হয়েছে, যেরকম তোমরা কুতুব মিনার ওয়াজ আ বুদ্ধিস্ট টেম্পল, এখনও গেলে দেখতে পাবে। তো সেই সময় যেরকম যেরকম যাদের মনে হয়েছে তারা করেছে, বিসাইডস দ্য পয়েন্ট। বাট এটা রেনোভেশন, ওটা দিয়ে বোঝা যায় যে এটা রেনোভেশন হয়েছিল লোধি বা তুগলক ডাইনেস্টিতে। এবং সেই সময় অবভিয়াসলি দিল্লি যেহেতু একটা জায়গা যেখানে জলের একটু প্রবলেম, এই বাউলি বা স্টেপ ওয়েলস জলের কাজ, জলের জন্য খুব ভালো একটা প্রকল্প। এটা অতদিন আগে লোকে ভেবেছিল, মানে দি আর্কিটেকচার অফ আ বাউলি ইজ আজকের নয়, অনেক দিন আগে। মানে এটা বাপি বলে একটা সংস্কৃত কথা আছে, সেখান থেকে সেই বাউলি ফাউলি এসছে। যাই হোক, এবার এই জায়গাটা হতে পারে বিকজ এই জায়গাটা একটু ন্যারো, মানে জায়গাটা খুব বড় সেরকম নয়, ভেতরে গেলে তোমার মনে হতে পারে যে কেউ তোমাকে দেখছে। এবং যেহেতু 108টা সিঁড়ি নেমে গিয়ে জলে নামতে হয়, একটু ভয় লাগে জায়গাটাতে মাঝে মাঝে, এবার লাগতে পারে একটা ফিলিং হতে পারে। এবার তোমাদেরকে বলি আমার কলিগদের সাথে কি হয়েছিল। আমাদের একটা অফিস সিপিতে ছিল, এবং অনেকে এরকম অনেকে কি করে, লাঞ্চের সময় বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে লাঞ্চের সময় বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে একটু ঘুরে টুরে আসে, মানে হয়তো লাঞ্চ অফিসে করে নিল, তারপরে হাফ ঘন্টার জন্য কোথাও হেঁটে আসলো, একটু এক্সারসাইজ হয়ে গেল। সবসময় বসে বসে কাজ করতে করতে লোকে বোর হয়ে যায়। তো ওই দুজন কলিগ আমাদের, ওরা সিপির অফিসে কাজ করতো এবং ওরা মাঝে মাঝে অগ্রসেন বাউলিতে যেত, গিয়ে সিঁড়িতে বসে থাকতো, বসে কথাবার্তা বলতো, গল্প টল্প করতো। জায়গাটা খুব সুন্দর, মানে গরমের দিনে বেশ ঠান্ডা ঠান্ডা একটা জায়গা, এবং জল আছে এটার মধ্যে, জলটা বেশ একটু মানে আমার তো জলটাকে দেখে মনে হয় যে অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয় না, গ্রিন রঙের একটা জল, মানে জল ইজ নট ভেরি ক্লিন। সো যাই হোক, মানে জলটা ওরকম ছিল। তো এরকম দুজনে যেত মাঝে মাঝে। তো এই একটা পার্টিকুলার দিনে আর একজন কলিগ যিনি ছিলেন মিস্টার শর্মা, আমি ওনার নাম দিলাম, উনি এই যে অন্য যে কলিগ ছিল তাকে রোজ বলতো যে চলো অগ্রসেন বাউলি চলতে, চলো অগ্রসেন বাউলি চলতে। তো ও বলতো যে সিপিতে শুধু অগ্রসেন বাউলিতে কেন যাব, একটু এখানে যাই ওখানে যাই সেখানে যাই। যাই হোক, ও মাঝে মাঝে 2-3 দিন সপ্তাহে ওখানে যেত। এবার একটা পার্টিকুলার দিনে ওরা এসছে, এবং সেদিনকে কোনো কারণে মিস্টার শর্মা, মানে শর্মাজি, উনি নামতে শুরু করেছেন। নামছেন, তখন ওই অন্য কলিগ বলেছে যে কি করছো, এতগুলো সিঁড়ি ভেঙে না উঠতে হবে নামতে হবে, ভাল লাগছে না, আমি এত করতে পারছি না, মানে হয় না টায়ার্ড হয়ে পড়েছে, আমি আর এত সিঁড়ি ভাঙতে পারছি না। তখন বলছে ঠিক আছে তুমি ওখানে বসো, আমি আসছি। বলছে না না, তুমি অত নিচে নেমো না, ওখানে নেমো না। তো বলছে না, কিছু হবে না বলে কলিগটা দেখছে কি শর্মাজি না নেমে যাচ্ছে, মানে দাঁড়াচ্ছে না, নেমে যাচ্ছে, মানে অলমোস্ট জলের কাছে চলে গেছে। তখন ও একটা পেছন থেকে চিৎকার করছে যে কি করছো বলে চিৎকার করছে। এবার শর্মাজির কোনো হুঁশ জ্ঞান নেই, ও নেমে যাচ্ছে। এবার ওখানে লোকজন ছিল থ্যাঙ্কফুলি, তো তারা উঠছে নামছে, এবার সবাই তো সবার খেয়াল রাখতে পারে না। তো উনি তারপরে মানে অন্য যে কলিগটা ও একটু ওপরে ছিল, সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নামতে শুরু করেছে। ততক্ষণে শর্মাজি না জলের মধ্যে ঢুকে গেছে, মানে প্রায় ধরো এতখানি উনি জলের মধ্যে ঢুকে গেছেন, কারণ সিঁড়িগুলো জলের মধ্যেও যায়, জলের মধ্যে ঢুকে গেছে। আর মানে ও কিরকম মানে কোন দিকে তাকে কি করছে বোঝা যাচ্ছে না, ঢুকে যাচ্ছে ওর মধ্যে। আর ওখানকার লোকেরা তারপরে গিয়ে দৌড়ে লাফিয়ে ওকে মানে টেনে বের করেছে ওই মানে একটু পাঁক জলের মধ্যে থেকে। যখন বের করেছে তখন ওর কোনো জ্ঞান নেই। ও মানে একদম স্টিফ হয়ে গেছে, মানে মানে কি বলবো, মানে লোকে মারা গেলে যেরকম স্টিফ হয়ে যায় সেরকম অনেকটা, মানে একদম সোজা হয়ে গেছে, মানে কোনো হাত পা নড়ছে না। তো কিরকম মানে ওখানে ওই আমার ওই অন্য যে কলিগটা ছিল তার মানে হাত পা
ঠান্ডা হয়ে গেছে। সে বলছে যে আমি কি করব, এমনিতে তো ওর মানে শার্ট প্যান্ট জুতো সব ভিজে গেছে, প্লাস ওর এরকম হাত পা না এরকম সোজা এরকম এরকম স্ট্রেট হয়ে গেছে, হাত পা সোজা করতে পারছে না। এদিকে মানে ও তাড়াতাড়ি চেক করছে, পালস চেক করছে, এখানে চেক করছে, দেখছে না নিঃশ্বাস পড়ছে, মানে বেঁচে আছে, কিন্তু হাত পা এরকম হয়ে গেছে, চোখটা কিরকম একটা অদ্ভুত, মুখ দিয়ে গ্যাজলা গ্যাজলার মতো উঠছে। মানে ও ভেবেছে কি এর না কোনো রকম মানে কোনো ওই কিছু একটা সিজার মতন হয়েছে, যদি মানে ভাবছে যে শর্মাজির হয়তো এপিলেপসি আছে, আমি হয়তো জানতাম না। ওর নিজেকে প্রচণ্ড গিলটি মনে হচ্ছে যে কেন আমি দাঁড় করালাম না, কেন আমি যেতে দিলাম এরকম। তো যাই হোক, ওখানে লোক টোক দেখে সঙ্গে 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 অফিসে ফোন করেছে, অফিসের লোকেরা অ্যাম্বুলেন্স ডেকেছে, ডেকে কাছাকাছি অবভিয়াসলি হসপিটাল আছে, অনেকগুলো হসপিটাল সিপির কাছে আছে, সেখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে ভর্তি করে দিয়েছে। করে প্রায় দিন তিনেক লেগেছে শর্মাজির নর্মালাইজড হতে। মানে ওর কিরকম একটা জ্ঞান ছিল না, মানে কি বলবো তোমাদেরকে, উনি বলতে পারো একরকম উনি কোমাতেই চলে গেছিলেন। মানে ওনার চোখ খোলা ছিল, নিঃশ্বাস পড়ছিল, কিন্তু আর কিছু হচ্ছিল না, হাত পা চলছিল না, আঙুল তুলতে পারছিলেন না, কিছু করতে পারছিলেন না। তো তখন মানে আর এই যে অন্য গেছিলেন কলিগ, সে তো খুব ভয় পেয়ে আছে, সে কি বলবে, শর্মাজির বাড়িতে লোকজন আছে তাদেরকে কি বলবে, তো ভয় টয় পেয়ে মানে ও কি করবে বুঝতে পারছে না। যাই হোক, দিন তিনেক বাদে আস্তে 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 গোটা জিনিসটা নর্মালাইজ হলো, আস্তে 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 3 দিন বাদ থেকে 3-4 দিন বাদ থেকে ঠিকঠাক হলো, আঙুল টাঙুল নাড়াতে পারছে, ডাক্তাররা সব দেখে টেকে ইয়ে করলো, তারপরে একটু খাবার খেলো। মানে 3 দিন তো সব কিছু টিউব দিয়ে দেওয়া হচ্ছিল, আইসিইউতে ছিলেন। যাই হোক, অফিসের সকলে যাচ্ছে দেখতে যে কি হলো, কি ব্যাপার, কেন এরকম অবস্থা। তো যাই হোক এই সব জিনিস করে টুরে উনি বাড়ি টাড়ি চলে যাওয়ার পরে বেশ মাস দেড়েক পরে যখন উনি অফিস জয়েন করলেন, তখন তখন এই ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে শর্মাজি সেদিনকে কি হয়েছিল। তখন উনি শর্মাজি তখন বলে যে যখন থেকে আমরা প্রথম অগ্রসেন বাউলিতে যেতে শুরু করি, তখন থেকে আমাকে যেন কেউ বলছিল যে জ্যাক জলের মধ্যে আয়, জলের মধ্যে না তুই অনেক কিছু পাবি, জলের মধ্যে আয়, তুই জলের মধ্যে অনেক কিছু পাবি। তো প্রথম দিন অতটাও উনি খেয়াল করেননি, কানের কাছে মনে হয়েছিল মাছি পুচপুচ করছে, ভনমন ভরমন করছে, কিছু বুঝতে পারেননি। ওর যত দিন গেছে তত এই গলাটা পরিষ্কার হয়েছে, এবং গলাটা না খুব সুন্দর একটা মিষ্টি একটা সুদিং গলা। এই গলাটা ওকে বলে যাচ্ছে যে জলের মধ্যে আয়, জলের মধ্যে আয় না রে, ভাল লাগবে, দেখবি তোর কত ভালো লাগবে, তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোর কোনো প্রবলেম থাকবে না, তোর জীবনে যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, তুই খুব ভালো থাকবি, এখানে এখানে চলে আয়। আর ওটা না আস্তে 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 ওনার মধ্যে একটা বিকার হয়ে গেছিলো, মানে ওনার ওই আগ্রাসেন বাউলিতে না গেলে চলতো না, কিন্তু যা হয় মানে একদিনে তো জলের মধ্যে নেমে যাচ্ছে না, অনেকটা না মানে দ্য ভয়েস ওয়াজ ট্রাইং টু লিওর হিম ফর আ ফিউ ডেজ, ফর আ ফিউ মানে অলমোস্ট আ মান্থ অর টু, এবং আস্তে আস্তে ও প্রথমে ওপর দিকে তারপরে মাঝখানে নামতে শুরু করে দিয়েছিল। এবং সেদিনকে ওনার মনে হয় যে কেউ অলমোস্ট ওনাকে এসে হাত ধরে বলছে যে আজকে তো চল, আজকে তো চল, আজকে চল, আজকে ঢুকে পড় জলের মধ্যে, আজকে সব ভুলে যাবি তুই, কোনো দুঃখ হবে না তোর, জীবনটা তোর একদম শান্ত হয়ে যাবে, চল চল আমার সাথে চল। মানে অ্যাজ ইফ ওনার হাত ধরে কেউ ওনাকে লিড করে নিয়ে যাচ্ছিল, মানে ওনার নিজস্ব কোনো শক্তি আর ছিল না। উনি যখন সিঁড়িতে নামতে শুরু করেছেন তখন ওর নিজস্ব শক্তি সব শেষ। ইয়েস, হি ওয়াজ পজেসড, ইউ আর রাইট। সো যাই হোক, এইটা শোনার পর ওই কলিগটা শর্মাজিকে বলেন যে আপনি কি বাড়িতে বলেছেন? বলেছে হ্যাঁ আমি বাড়িতে, আমার মা প্রথমেই বুঝতে পেরেছে, আমার মা এসব কিছু বোঝেন। তো তারপরে ওনার বাড়ির লোকরা ওনাকে ঝাড়ফোঁক ইত্যাদি ইত্যাদি করেছেন, এবং উনি বলেছে যে আর আপনাকে আমি কখনো অগ্রসেন বাউলি নিয়ে যাব না। এখানকার আরবান লেজেন্ডও তাই বলে, অনেকে ওই জলের মধ্যে গিয়ে আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করে, কেন করে কেউ জানে না, কারণ তাদের সাথে তো কথা হয়নি বা তারা লিখে যায়নি। এটা আমার কলিগের সাথে হয়েছিল এবং আমরা শুনেছিলাম, কেউ কেউ বিশ্বাস করেছিল, কেউ কেউ বিশ্বাস করেননি, কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাড গন ইন টু দ্য ওয়াটার and that he was in this comatose state for
অলমোস্ট 3 days, এটা আমরা সকলেই জানি। তো এটা তোমরা বলতে পারো যে ওনার হয়তো, কারণ ওনার এপিলেপসি ছিল না, হঠাৎ করে একটা সিজার কেন হবে আমরা জানি না, বাট এটা ওনার সাথে হয়েছিল। তো আমরাও একটু জেনারেলি একটু চিন্তা ভাবনা করি যে আগ্রাসনকে বাউলি জায়গা নেই, জায়গা জানা চাইয়ে নেই জানা চাইয়ে, বাট হয়তো অনেকের সাথে হয়, অনেকের সাথে হয় না। সো দিস ওয়ার মাই 3 স্টোরিজ। হ্যাঁ, একদম হিপনোটিক দিদি, ঠিক বলেছো, একদম হিপনোটিক। সো তোমাদের আজকে গল্প সেশন কেমন লাগলো একটু বলো আমাকে প্লিজ। ভালো লাগলো? একটু নতুন ধরনের প্রেজেন্টেশন কি ভালো লাগলো সকলের, না তোমরা বোর হয়ে গেলে আমার হিস্ট্রি কথা শুনে? থ্যাংক ইউ তনু। আমি একটু 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 স্টাডি করি এগুলো, মানে আমার এমনিতে আমার মনে হয় মানে আমার ভালো লাগে এগুলো পড়তে, তোমাদের সাথে শেয়ার করি, বাট আমি কাউকে বোর করতে চাই না, সেই জন্য আমাকে বলো যখন দিয়ে আমি বোর করি। হ্যাঁ ঠিক, 108টা সিঁড়ি ভাঙতে পা তো ভাঙবেই। আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ। ঠিক বলেছ সুচরিতা, মানে অদ্ভুত অদ্ভুত লোকের খেয়াল। আর এটা কিন্তু শুধু আমাদের দেশে না, এটা কিন্তু বাইরের দেশেও হয়, কিছু কিছু বাইরের দেশের জায়গায় আছে যেখানে হয় এরকম, এরকম লাভ সাইন এবং করা, এমনি কি যে হয় না এসব লিখে, কার যে কি কে কি প্রমাণ করতে যাচ্ছে আমি জানি না, বলতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যদি আসো বলো কোনোদিন, আমরা যদি একটা গেট টুগেদার করি দিল্লিতে, তাহলে আমরা এইসব জায়গায় যেতে পারি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্যে, গল্প শোনার জন্যে। আশা করি তোমাদেরকে একটু ভয়, একটু এন্টারটেনমেন্ট দিতে পেরেছি আজকে। সাউথ কোরিয়ান গল্পটা তো আমার দারুণ লেগেছিল শুনে, এবং আমি তারপরে আর একটু ওই লেকটা নিয়ে রিসার্চ করলাম। আশা করি তোমাদের ছবিগুলো দেখে, জায়গাগুলোর দেখে একটু গল্পটার সাথে একটু কানেক্ট হয়েছে, যেটা আমি করার চেষ্টা করেছি আজকে। সো থ্যাংক ইউ সো মাচ কমেন্টিংয়ের জন্যে, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্যে, গল্প শোনার জন্যে। যারা এই গল্পগুলো পরে দেখবে ফেসবুকে বা ইউটিউবে, তাদেরকে বলে দিই থ্যাংক ইউ, অগ্রিম থ্যাংক ইউ আপনাদের, তোমাদের সময় দেওয়ার জন্যে, গল্প শোনার জন্যে, আমাদের সাথে থাকার জন্যে। আরও সাথে থাকার জন্য বলবো, আরও মেম্বার্স বাড়াতে বলবো, পার্টিসিপেট করতে বলবো, এবং আমাদেরকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে একটু ইন্সপায়ার করো তোমরা। তোমরা যদি একটু এনথুজিয়াজম দেখাও, তাহলে পরে আমরা জানতে পারি যে আমরা যে এফর্টটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি তোমাদের ভালো লাগছে। সো এই বলে এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি আসবো কলকাতাতে, যদি কলকাতাতে যাই অবভিয়াসলি তোমাদের সকলকে জানাবো, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ স্মল মিট ইফ পসিবল। যাই হোক, আর ফিঙ্গার্স ক্রস, লেটস সি। তো এই বলে এখানেই শেষ করছি। তো শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাদের সঙ্গে থেকেও, হানা টেলসকে গ্রো করো, এবং অন্য যারা লাইভ করে তাদের লাইভে এসো, দেখো, এবং পাশে থাকো। সকলে ভালো থেকো, সকলে সাবধানে থেকো। আশা করি তোমাদের উইকেন্ড ভালো কাটবে, এবং তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এবার আসবো টুইস্টেড টিউসডের গল্প নিয়ে, এবং এবারের টুইস্টেড টিউসডের গল্পটা আই রিয়েলি লাইক ইট, অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইজ আর গোয়িং টু লাইক ইট টু। তো সেই বলে এখানে শেষ করছি। নমস্কার, গুড ইভিনিং, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.